চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সুব্রতর কাছে। প্রথমেই বলছিলাম যে আজ বাবা দিবস, আর বাবা দিবস মানেই আমরা সবাই পৃথিবীর যে যেখানেই থাকি না কেন নিজের বাবাকে, যাদের বাবা বেঁচে আছেন তারা উইশ করি, যাদের বাবা হয়তো পৃথিবীতে নেই তারা হয়তো বাবাকে নিয়ে কিছুটা হলেও স্মৃতিচারণ করার চেষ্টা করি। আজকের দিনটিতে আপনি প্রথমেই আপনার বাবাকে নিয়ে ভাবনায় বা স্মৃতিচারণে কি আসছে এই মুহূর্তে? আমাদের সময়কার বাবারা কিন্তু অনেক খুব গুরুগম্ভীর ছিল। আমরা খুব ভয় পেতাম, এবং শুধু আমি না, আমার মনে আমাদের বয়সী আমরা যখন যারা ছিলাম তারাই তাদের বাবাদেরকে খুব ভয় পেতাম। একটু শাসনে আমাদেরকে রাখতো, কিন্তু সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি। এখন কিন্তু আমরা আমাদের সন্তানকে সেই শাসনে আমরা বেঁধে রাখি না। আমরা তাদেরকে অনেক স্বাধীন করে দিয়েছি, তারা তাদের নিজেদের মতো করে চলতে পারে। যেমন আমি বলি যে আমার মানবিক বিভাগে পড়তে আমার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু বাবা চাইছে আমি যেন বিজ্ঞান বিভাগে পড়ি, এবং তার কথাটাই আমাকে মানতে হচ্ছে। আমার চাওয়াটা কিন্তু তখন খুব একটা মূল্য ছিল না। উনি জানেন উনি আমাকে বিজ্ঞান পড়িয়ে কী স্বপ্ন দেখছেন, কী বানাবেন, কিন্তু এখন কিন্তু মোটেও সম্ভব নয়। এখন কিন্তু আমি মোটেও সেটা আমার সন্তানদেরকে পারবো না সেটা করতে। তো সেভাবেই চলে এসেছি, বড় হয়েছি। খুবই শাসন মানে কি, একেবারে সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরতে হবে, পড়তে বসতে হবে, এই শাসনগুলো তখন ছিল। তখন সে শাসনটা কঠোর মনে হলো, এখন কিন্তু মনে হয় তখন এইভাবে শাসন করেছেন বিধায় কিন্তু আমি আজকে সুব্রত হতে পেরেছি, হয়তো নাও হতে পারতাম। সে শাসনটা তাদের মায়া মমতা ছিল। তারা শাসনটা কেন করতেন? যাতে তার সন্তানটা ভালোভাবে বেড়ে উঠতে পারে, ভালো মানুষ হয়, সৎ পথে চলতে পারে, এই জন্যই কিন্তু শাসনটা তখন করতেন। কিন্তু আমাদেরকে তো তখন মনে হতো যে বেশি বেশি করে ফেলছে, কিন্তু এখন মনে করি আসলে তা না, বেশি না। এখন সেটা কিন্তু খুব মিস করি, যে এখন যদি আবার সেরকম শাসন পেতাম তাহলে হয়তো আরও অনেক কিছু হতে পারতাম। তো যাই হোক, বাবাকে হারিয়েছি 2007-এ 10ই ডিসেম্বর, এখনও মনে আছে। তখনও শুটিং করছিলাম ঢাকা থেকে বেশ কিছু দূরে, ময়মনসিংহে। সেই ভোর রাত 3টা বাজে খবর পেয়েছি। তো ডিরেক্টরকে বলেই বাড়িতে চলে গেছি, লক্ষ্মীপুরে, আমার দেশের বাড়িতে। বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তার অনেক কিছুই, বাবার অনেক কিছু আমার মধ্যে আছে, আমি সেটা ফিল করি। বাবার সৎ পথে চলার, সৎভাবে চলার, সমাজ আত্মীয়কে নিয়ে একসাথে থাকার, একান্নবর্তী পরিবার যেটা বলতো, আমাদের এখনও তাই ছিল, এখনও আছে অনেকটা। তো সেটা থাকাতে মনে হয় যে আমাদের সবার মধ্যে আর্থিক যোগাযোগটা, পরিবারের বন্ধনটা এখন অনেক বেশি। এখনও সেটা আমাদের মধ্যে এখনও বিরাজমান বিধায় সব কিছু হয়তো বা অনুভব করতে পারি, যে একজন না থাকলেও তাকে অনুভব করতে পারছি, আরেকজন নাই তাকে অনুভব করতে পারছি। এটা মনে হয় সেই মানে একেবারে ওনারা শিখিয়েছেন বলেই আমার মনে হয় যে আমরা সেটার মধ্যে আমরা এখনও বিরাজ করতে পারছি। আজকের এই দিনটিকে বাবাকে নিয়ে এমন সুখ স্মৃতিগুলো বা যে কথাগুলো হয়তো বাবাকে সামনাসামনি কখনো বলার সুযোগটা হয়ে ওঠেনি। আমরা সবাই জানি যে আপনি চিত্রনায়িকা দিঘির বাবা, এবং সেই সাথে আরও একজন পুত্র সন্তানেরও বাবা আপনি। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি একজন সফল বাবা, গর্বিত বাবা আপনি। তো নিজের সন্তানদের ক্ষেত্রে আপনি শাসনের জায়গায় কতটুকু এবং বন্ধুত্বের জায়গায় কতটুকু? বন্ধুত্বের জায়গায় আমি একেবারেই শতভাগ বলতে পারি। তো সফল বাবা মনে এখনও হতে পারেনি। সফল বাবা হতে হলে আর অনেক আমাকে পরিশ্রম করতে হবে। এখন তো সফলতা ছেলে মেয়ের মধ্যে আমাকে খুঁজে পেতে হবে। আমার আর নিজের এখন সফল হওয়ার কিচ্ছু নেই। তো আমার এক ছেলে এক মেয়ে। অনেকেই হয়তো জানে না যে আমার ছেলে আছে, কারণ আমার ছেলের সাথে আমার মেয়ের প্রায় 14 বছরের একটা পার্থক্য। একেবারেই আমাদের জগৎ থেকে আলাদা, কিন্তু এমন একটা সুন্দর স্মৃতি যে আমার ছেলে কিন্তু প্রথম ছবিতে অভিনয় করেছিল অনেক আগে ও কাজ করেছিল। যাই হোক, তারপর ওর মার অসুস্থতার জন্য ও একেবারে আর এই মুখো হয়নি। ও একটু ধর্মীয় ব্যাপারগুলিতে একটু জড়িয়ে গেছে, যার জন্য সে আর অভিনয় লাইনে কিন্তু আসেনি। কিন্তু অনেক ছোটবেলাতেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল শিশু শিল্পী হিসাবে। একেবারে একটা বিখ্যাত ছবি ছিল আমাদের শওকত ওসমান সাহেবের একটা উপন্যাস জননী, সেই জননীর ছেলের চরিত্রে সে অভিনয় করেছিল। যাই হোক, সফলতা যে আমি এখনও সফল হতে পারিনি, এখন আমার ছেলেমেয়েরা যদি সফল হয় তাহলে সেই সফলতায় আমি নিজেতে গর্বিত বলতে পারবো। তবে হ্যাঁ, ওরা মেয়ে তো সবাই চিনে, এবং ও কী করছে সেটা সবাই জানে, সেটা তার অপেক্ষা রাখে না। তো তারা
এখনও তারা, আমি মনে করি আমার মেয়ের জায়গাতে সে এখনও হাঁটি হাঁটি পা পা করছে। কারণ শিশুকাল ছিল একটা বয়স, সেখানে হেসে খেলে সব কাজ করতে পারতো, সেখানে খারাপের কোনো কিছুই ছিল না, সব ভালো কাজ, যেটা করছে সব ভালো, সব ভালো, সবাই বলে যাচ্ছে। কিন্তু এমন একটা সময় এখন সে পরিণত অভিনেত্রী হচ্ছে কিংবা নায়িকার চরিত্রে অভিনয় করছে, এখন কিন্তু এখানে কিন্তু পদে পদে একটা কিন্তু বিপদ আছে। এখন সঠিক পথটা ফেলতে হবে, সঠিক কাজটা বেছে নিতে হবে, সঠিকভাবে কাজটা করতে হবে। এই সব কিছু মিলিয়ে যদি ভালো কাজ করতে পারলে তাহলে বলতে পারবো সে সফল হয়েছে, তখন বলতে পারবো যে আমি একজন গর্বিত পিতা। বাবা যখন সন্তানের পরিচয়ে পরিচিত হন, সেটাই কিন্তু আসলে একজন বাবার সফলতার জায়গা ওখানেই, যে অবশ্যই আমার সন্তান তার যেই কাজ, যেই প্রফেশনেই থাকুক না কেন, সেটিকে সে চমৎকারভাবে করছে, সফলভাবে সে করার চেষ্টা করে যাচ্ছে। এবারে যদি আমিও বলি, আমি অনেকটা সফল এই জন্য যে আমি আজকে অনেক দিন হয় যে আমি আমার নিজের নামটা কিন্তু হারিয়ে ফেলেছি। সত্যি এখন হারিয়ে ফেলেছি এই অর্থে আমি যেদিকে যাই, যখনই যাই তখন আমার উপর দিঘির বাবা, একেবারে আমি একজন রিক্সাওয়ালা দেখেছি, বাজারের মধ্যে একদম মুটেওয়ালাও দেখেছি, যখন যাচ্ছে দিঘির বাবা যায়। এখনও আমি বের হচ্ছি, আমি নিচে ওঠার সময় আমার সাথে গার্ডদের সাথে দেখা হলো, একজন আরেকজনকে বলছে দিঘির বাবা বেটা চিনোস না। তো এই যে বলছো না, এটা কিন্তু বলা হয়, আমি মনে হয় যে এখানেই হয়তো সফল, আমি একজন গর্বিত পিতা বলতে পারি যে আমার মেয়ের পরিচয় এখন আমাকে পরিচিত হতে হচ্ছে। আমার নিজের এখন আর নজর করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, কিংবা কেউ পরিচয় দিলেও হয়তো কেউ শুনতে চাইবে না। এখন আমি দিঘির বাবা, এটা আমার এখন সবচেয়ে বড় পরিচয় হয়ে গেছে। একদমই তাই। এবং আজকের এই বাবা দিবসে যে আমরা আপনাকে পেলাম, যদি একদম ঘরের কোনো কথা জানতে চাই, যে দিঘি আপনার কাছে কি ধরনের আবদার করে, এখনো কি আবদার করে কিনা? প্রায় 3-4 বছর ধরে এখন আর কোনো আবদার করে না। এখন তার আবদারটা সে নিজেই মিটিয়ে নেয়, বাবা ওইটা লাগবে, আমি দৌড়ে যেখান থেকে হোক আমি জিনিসটা সংগ্রহ করে দিতাম, নিয়ে আসতাম, কিনে দিতাম। কিন্তু এখন আর সেটা হয় না। এখন উল্টো আমার কি লাগবে, কিংবা ও যখনই কোথাও যায়, শপিং করতে যায়, যেটা ওর পছন্দ হয় আমার জন্যে, সেটা নিয়ে চলে আসে। আমার আর এখন আর কিচ্ছু করার নেই, মানে ওর আবদার মেটাবার জন্য এখন আমার আর কিচ্ছু করার থাকে না। তো অনেক কিছু যে আচ্ছা এক সময় ছোটোবেলায় তো ওই জিনিসটা খেতে পছন্দ করতো, এখনও যদি কোথাও সেটা দেখি তাহলে ওটা এখনও কিনে নিয়ে ওর জন্য নিয়ে যাই, যে ওকে দিই, তোমার মনে আছে তো আমার যে জিনিসটা পছন্দ ছিল? তো আমি মনে করি যে হ্যাঁ এটাই মনে আছে, এটাও যে এই মুহূর্তে ওর যে আনন্দটা উপভোগ করতে পারছে, এটা কিন্তু আমি মনে করি একজন পিতা হিসাবে আমার কাছে অনেক বড় পাওয়া। বরং বাবার দায়িত্বটার জায়গা থেকে এখন সে বেশি দায়িত্ববান হয়ে গেছে। হ্যাঁ। আগের মতো নিশ্চয়ই এখন আর বাসায় একসাথে লাঞ্চ বা ডিনার নিশ্চয়ই করা হয় না, তারপরেও নিজেদের প্রিয় সময়টা কোনটা, কোন সময়টা বাবা সন্তান একসাথে উদযাপন করা হয়? দেখা গেল যে দুজনেই কাজ করছি, আমিও এখনও কাজ করছি, ও কাজ করছি, আমাদের কাজের পরিধিটা এখন বেড়ে গেছে। একটা সময় তো শুধু আমি সিনেমার কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন ফিল্ম, ওয়েব সিরিজ, বিভিন্ন নাটক, অনেক অনুষ্ঠান কিন্তু এখন করা হচ্ছে, সেহেতু আমিও একটু ব্যস্ত। দেখলো যে আগে একটা সময় অন্তত রাত হলেও একটু দেরি হলেও দেখা হতো, কিন্তু এখন আর হচ্ছে না। হয়তো দেখা গেলো যে আমি যখন বাসায় ফিরছি সে তখন বাসায় ফিরছে না। এই তো সেদিনও একটা অনুষ্ঠান করতে হলো, ঈদের অনুষ্ঠানগুলোতে, বাবা তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার অনেক দেরি হবে। তো ও খেয়ে দিয়ে আমাকে শুয়ে পড়তো, বললে কি আমি শুয়ে পড়তে পারি? আমার তো চিন্তা থাকে কখন আমার মেয়েটা ফিরে আসবে, কখন ওকে দেখবো, গলাটা শুনবো। তারপর তো ঠিকই রাত 1:30টায় ফিরলো, তো আমাকে বলেছে তুমি লক করে শুয়ে থাকো, আমার কাছে চাবি আছে, আমি লক করব। তো লক করলেই কি সব কিছু লক হয়ে যায়? আমার তো মনে হয় না। দায়িত্বের জায়গাটা, কর্তব্যের জায়গাটা, আদরের জায়গাটা, সেগুলো কিন্তু কখনোই লকের মধ্যে আবদ্ধ থাকে না। ওই যখন লকটা খুলছে, কিন্তু আমি তো জানি আমি তো ঘুমিয়ে নিয়ে আছি, লকটা খুলে যখন ঘুমিয়ে রুম পাশ দিয়ে আমার যাচ্ছে, রুমে ঢুকবে, আমি বাবা এসছো? তো তুমি এখনও ঘুমাও নাই? আমি যে ঘুম কি আর আসে না। তো আমার মনে হয় এই জিনিসগুলি এখন আর, যেহেতু অনেকক্ষণ কাজ করে এসছে, বিরক্ত করা ঠিক না, তখন আর কিছু বলি না। হয়তো কালকে সকালে যদি উঠে দেখা হয়, এমন হয় যে আমি খুব সকালেই উঠে আমি বাইরে চলে যাই, হাঁটতে চলে যাই, এই ফাঁকে হয়তো দেখা গেল ওর যদি ভার্সিটি থাকে ও ভার্সিটিতে চলে যায়। তারপরে এসে যদি আমার কোনো কাজ না থাকে, তখন ওই সময়টা কথা দেখা হয়, তখনই কিন্তু অনেক কথা হয়। কালকে কী কাজ করলে, আমি কী কাজ করলাম, ও কী কাজ করলো, কার সাথে দেখা হয়েছে, ওর কথা কেউ জিজ্ঞেস করেছে কি না, এইটা সেটা নিয়ে অনেক মানে কথা হয়, যেটা শেষ হতে চায় না।
এই যে দুজন যেহেতু একই ক্ষেত্রে কাজ করছেন, এই একই ইন্ডাস্ট্রি, সো পরিচিত মানুষগুলো একই গণ্ডির, এবং একটা সময় আপনি এই পথ হেঁটে গেছেন, সেই জায়গা দিয়ে এখন সে হেঁটে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে আপনার কাছ থেকে অনেক অনেক কিছু নিশ্চয়ই তাকে জানানোর থাকে, উপদেশ থাকে, পরামর্শ থাকে। পরামর্শ কি, ও যখন থেকে কাজ করছে আমি হিসেব করে দেখলাম যে প্রায় 19 বছর হয়ে গেছে ওর এই মিডিয়াতে কাজ করার, চলচ্চিত্র অঙ্গনে সব কিছুর মধ্যে দিয়ে। এখন আমি এখন বরঞ্চ ও আমার চেয়ে বেশি কাজ করছে, এখন ওর কাজের ক্ষেত্রটা, পরিধিটা আমার চেয়ে বেশি বেড়ে গেছে। আমি বরঞ্চ এখন ওর কাছে জেনে নিই যে তুমি যদি কাজ করছো, তার কাজ করতে আমি যাব, কেমন বলো একটু আমাকে, লোকটা কেমন, ইউনিটটা কেমন, আমি এখন ওর কাছ থেকে জেনে নিই। তো এখন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু একসময় আমাদের চলচ্চিত্রতেই কাজ করতো, কিন্তু এখন আমাদের চলচ্চিত্রে যে লোকগুলির সাথে কাজ করতো সেই লোকগুলি কিন্তু এখন নেই, এখন বেশিরভাগই নেই, এই জেনারেশনের চলে এসছে, অনেকে বার্ধক্যজনিত কারণে আসছে, অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। তো এখন যারা একেবারে নতুন এসছেন তাদের সাথে ওর যোগাযোগটা কিন্তু খুব একটা নেই, যেহেতু আমি ওটা কাজ করার সুবাদে হয়তো আমার সাথে দেখা হয়, কিন্তু ওর সাথে আমাদের চলচ্চিত্র অঙ্গনের দূরত্বটা একটু বেশি বেড়ে গেছে। ওর এখন নতুন জেনারেশনের সাথে, যেখানে ওর সাথে ওর কল্পনাটা, ওর চিন্তাটা যাচ্ছে, সে তাদের সাথে ওর যোগাযোগটা বেশি। তো বরঞ্চ আমি সেদিন একসাথে কাজ করলাম, আমার মেয়ে অভিনয় করলো, ও আগে কাজ করে আসছে, আমি তো জেনে নিলাম ইউনিটটা কেমন। না বাবা, ইউনিট খুব ভালো, ওরা খুব গোছালো কাজের, তুমি কাজ করে আনন্দ পাবে। তো এইটাই এখন ওর কাছ থেকে আমার জানতে হচ্ছে কি করছে, কি কেমন করছে। তো এটা ভালো লাগে যে একসময় ও আমার কাছ থেকে জানার চেষ্টা করতো, আর এখন আমি জানার চেষ্টা করছি। আসলে জানার তো কোনো শেষ নেই। বাস্তব জীবনে তো বাবা হিসেবে আপনার মতো করে আপনি সর্বোচ্চটা অবশ্যই সন্তানের জন্য সব বাবারাই চেষ্টা করে। যখন আপনি পর্দার বাবা, আমরা আপনাকে যখন বড় পর্দায় বা নাটক, ড্রামা, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে দেখছি, সেই জায়গাটাতে আপনি কেমন, এবং বাস্তব জীবনের সাথে সেখানের তুলনা বা মিলটাকে আপনি কিভাবে দেখেন? যখন যে চরিত্রটা করি তখন খুঁজে নিই যে আমি এখন আমার মেয়ের সাথে যা করছি সেটার কোনো অংশ কিংবা এই মুহূর্তে যে সিকুয়েন্সটা আমি করব সেটার সাথে কোনো মিল আছে কিনা। যদি মিল খুঁজে পাই তাহলে সেই গণ্ডিটাই, মানে সেই ওই চরিত্রটার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। আপনাকে আমরা দেখিও তাই, খুব সাবলীলভাবে একজন বাবার চরিত্রে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, কিন্তু ওই যে একটা বেসিক জায়গায় তো সেই বাবাকেই আমরা খুঁজে পাচ্ছি, সেটা ভীষণ ভালো লাগার। যদি আপনার কাছে জানতে চাই এমন কোনো স্মরণীয় মুহূর্ত একজন বাবা হিসেবে যে আপনার এখনো মনে পড়ে সব সময়? আমি বাবা হয়েছি, এটা ভাবতে গেলে যে একটা শিহরণ, প্রথম বাবা হওয়ার সেই অনুভূতিটা এখনও মনে হয় বর্তমানে কোনো কিছুকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই অনুভূতিটাই আমার কাছে অনেক বেশি মনে হয়। আমার ছেলে যখন বাবা হলাম, আমি তখনও যে অনুভূতিটা ছিল তার প্রায় অনেক বছর পরে এসে দেখিয়ে আসলো। তখনও যে একটা পুত্র সন্তানের চেয়ে একটা কন্যা সন্তান হলো, তাকে যে কোলে নিলাম, সে যে একটা আলাদা অনুভূতি, আমার মনে হয় যে ওই অনুভূতিটাই এখনও মনে হয় খুব গভীরভাবে মনের মধ্যে আছে, যে সেটা এই ঘটনাগুলির মধ্যে কোনোটাই হয়তো বা কাটিয়ে উঠতে পারছে না। সেই অনুভূতিটা আমার কাছে এখনো প্রবল মনে হয়। যদি আপনার কাছে জানতে চাই আপনার বাবার বলা কোনো কথা বা উপদেশ যেটি আপনি এখনো মাঝে মাঝেই স্মরণ করেন? বাবা কোনো উপদেশ দিতেন না, উপদেশ কখনোই দেননি কাউকে না, কিন্তু বাবার আচরণে বুঝতে পারতাম যে বাবা এই কথাটা বলতে চাচ্ছে, এই কথাটা বলতে যাচ্ছে। বাবা সবসময় চাইতেন যেন একটু ভালোভাবে চলে, আমার সম্পর্কে কোনো নালিশ যেন বাবার কাছে কখনোই না আসে। বাবার দেখানো পথে কিংবা বাবা যেই নিয়ম নীতি কিংবা যেই আদর্শে বাবা চলছেন, সে আদর্শে যেন আমি অনুসরণ করতে পারি, এটি বাবা চাইতেন। এবং আমিও চেষ্টা করতাম যে না, আমার বাবা তো খারাপ কিছুর মধ্যে চলছে না, যে বাবা সকালে ঘুম থেকে উঠে উনিও হাঁটতে যেত, আমিও হাঁটছি, উনি সকালে উঠে এই গরম পানি খেত, এটা খেত, সেটা খেত, আমিও সেটাই খাচ্ছি। তো এটা যে ওনাকে যে এই অনুসরণ করাটা, আমার মনে হয় অনুসরণ করাটাই আমাকে মনে হয় এখনও পর্যন্ত সুস্থ রাখতে আমাকে সাহায্য করছে। আমি আমাকে বাবার দেখানো পথে চলতে পারছি। আমার কাছে মনে হয় যে এটি আমার কাছে আমার বাবার উপদেশ। আমার মনে হয় দর্শক সারিতে যারা রয়েছেন তারাও আসলে অনুভব করতে পারছেন যে এখনকার সময় বাবারা একটু হয়তো ভিন্ন ধর্মী, কিন্তু তখনকার সেই শাসনগুলোর মধ্যেই ছিল বাবার কিছু বাণী, বাবার কিছু। আমরা যেটা সবসময় আসলে অনুভব করে থাকি যে বিশেষ দিবস ছাড়া অন্য সময় সচরাচর বাবাকে বা মাকে বা হয়তো সন্তানকেও কিছু কথা বলা হয় না। তো
সেই না বলা কথাটাই আজকে এই বাবা দিবসে আপনি কি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার সন্তানদেরকে বলতে চান কিনা? তারা এখন অনেক বড় হয়ে গেছে, তারা নিজেরা এখন দায়িত্ব পালন করছে, কর্তব্য পরায়ণ হয়ে গেছে। তবু সেটা বলবো যে এমন কিছু করো না যে আমি যেটা অর্জন করেছি সেটাতে বাধা পড়ে, ছেদ পড়ে, কিন্তু কেউ যেন তোমাকে বলে না বাবার মতো তো হতে পারলে না। তা আমার কোনো একটা গুণ হয়তো বা মানুষের কাছে ভালো লেগেছে, সেটা কিন্তু তারা মনে রেখেছে, এখন সেটা নিয়ে হয়তো বলবে যে না তুমি অনেক বড় হয়েছে ঠিক আছে কিন্তু বাবার মতো হতে পারোনি, এটা যেন না বলে, যেন বলে তুমি তোমার বাবাকেও ছাড়িয়ে গেছো। আজকে বাবা দিবসে তোমাদের প্রতি এটাই থাকবে আমার কামনা, তোমরা ভালো থেকো। আর সকল বাবাদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। আপনার স্বপ্ন আপনার সন্তানরা পূরণ করুক সেই প্রত্যাশাই থাকবে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যদি কোনো লোককে সভ্য করতে হয় তাহলে তার পিতামহ থেকে আরম্ভ করতে হবে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটি দিন সবার জন্য শুভ হোক।